আসসালামু আলাইকুম। অন্ধকার দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। যেহেতু একটু মাছের বাজারে যাব, তো চিন্তা করলাম যে যাই হোক এখান থেকে ক্যামেরাটা অন করি। আজকে কিন্তু অফ ক্যামেরাতে সকালের নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তা করে এরপর এই তো মা-মেয়েরা চা খেয়ে নিচ্ছি। এরপর চলে যাব মাছের বাজারে। তো আমি কিন্তু অলরেডি মাছের বাজার করে নিয়ে আসছি। তো একটু বাইপেল গিয়েছিলাম মাছের আড়তে। আর এইখানে আমি একটা এটা কি ফল বলে? সরি, কি ফল না, একটা মসলা কিনে নিয়ে আসছি আরকি, জয়ফল নিয়ে আসছি। দেখা যায় বিভিন্ন রান্না-বান্নার কাজে যেহেতু জয়ফলটা খুব দরকার পড়ে। তো যেহেতু দেখলাম যে ফুরিয়ে গিয়েছে তাই আরকি একটাই নিয়ে আসছি। এই একটাই অনেকদিন চলে যাবে। আর এখানে আমি যেহেতু মসলা সবসময় আমি নিজে কিনে তারপরে ওটাকে ভালো করে ধুয়ে এরপর রোদে শুকিয়ে আমি কিন্তু বাজার থেকে এই হলুদ, মরিচ, ধনিয়া এগুলো কিন্তু ভাঙিয়ে এনে এরপর কিন্তু আমি দেখা যায় তরকারিতে ব্যবহার করি। আসলে আমি কিন্তু কখনো রেডিমেড মসলাটা আমার খাওয়া হয় না। কেন যেন আমার ভালো লাগে না আরকি। তো একটু যদি কষ্টও হয় তাও আমি মনে করি যে না, একটা স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়াই ভালো। তো আজকে তো হলুদ নিয়ে আসলাম। আসলে কিছুদিন পরপরই দেখা যায় হয় হলুদ নয় মরিচ একটা না একটা ফুরিয়ে যায়। যখন যেটা ফুরিয়ে যায় তখন আরকি নিয়ে আসি। এই যে আজকে কষ্ট করছি, এই কষ্টটা কিন্তু দেখা যায় ৮-৯ মাস আর করতে হবে না, বা ৮-৯ মাসের মধ্যে আমাকে কোনো আর হলুদও কিনতে হবে না। তো হলুদটা আমি আরো ভালো করে খুব সুন্দর করে আরকি কয়েকবার ধুয়ে নেব। আর হলুদ ধোয়ার পরে যে কি পরিমাণের এই যে বালু বের হয় দেখতেই পেলেন। তো দেখা যায় ধনিয়া, হলুদ, জিরা, গরম মসলা, তেজপাতা এগুলো কিন্তু এনে একবার যদি ধুয়ে একটু কষ্ট করে রোদে শুকিয়ে নেওয়া যায়, পরে কিন্তু দেখা যায় যতদিন যায় আরকি ততদিন কিন্তু খুব আরাম করা যায়। তো এই তো আজকে মাছ বাজারও করে নিয়ে আসলাম। ধরতে গেলে এটা মাসেরই মাছ বাজার। তো আসলে এত খারাপ লাগছিল, আমার শরীরটাও আজকে তেমন একটা ভালো না। তো এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ নিয়ে আসছি আর তেলাপিয়া মাছ নিয়ে আসছি আর রুই মাছ নিয়ে আসছি। তো যাই হোক বাসায় বিদ্যুৎ নাই। তো এজন্য খুব তাড়াহুড়া করে আমি কাজটা শুরু করে দিয়েছি। যেন তাড়াতাড়ি করে আমি মাছগুলো ধুয়ে আগে যেন ডিপ ফ্রিজে তুলে রাখতে পারি। আসলে খুব খেতে ইচ্ছে করছিল যে একটা পাঙ্গাস মাছ আনবো। তো দেখা যায় কম বেশি সব রকমের মাছই কিন্তু আমার ঘরে খাওয়া হয়। তো কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এই মাছ খাই না বা ওই মাছ খাই না। তবে আজকে বাজারে আমি লটিয়া মাছ, আমি তো এমনিতেই শুটকিটা খাওয়া হয়। তবে এভাবে লটিয়া মাছের কাঁচাটা কখনো আরকি এনে আমি রান্না করে খাই নাই। তো বাজারে দেখলাম, তো দেখতে পেলাম কি মাছটা একেবারে নরম মনে হচ্ছিল, এনে ধোয়ার সাথে সাথে মাছটা একেবারে গলে যাবে। তো যারা মাছ বিক্রি করতেছিলেন তারা আরকি বলতেছিলেন যে, "আপা একবার নিয়ে দেখেন। এই মাছটা খেতে এত মজা।" তো আমি যেহেতু কখনো খাই নাই, আমি খুব ভয় পাচ্ছিলাম যে মাছটা আনার পর আবার গলে যাবে কিনা। আমার যে সকল আপুরা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আর যারা লটিয়া মাছ খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যে আসলে লটিয়া মাছ শুটকি ছাড়া যেটা মাছ হিসেবে আরকি থাকে, ওই মাছটা খেতে আসলে কেমন মজা। তাহলে দেখা যায় আবার কখনো বাজারে গেলে আমার চোখের সামনে পড়লে আমি ওই মাছটা কিনে নিয়ে আসবো। এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছি। তো তেলাপিয়া মাছটাও আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আজকে কোনো মাছ আমি আরকি লবণ দিয়ে ধুয়ে রাখছি না। যেহেতু বাসায় কারেন্ট নাই। তো আমি খুব ভয়ে, ভয়ে তাড়াহুড়া করে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর ওইদিক থেকে জুঁইকে বলেছি যে ওয়াশরুমে পানি আরকি বেশি করে তুলে রাখতে। তো এমন আছে কারেন্ট হয়তোবা আবার নাও আসতে পারে। এই ভয়ে আরকি পানিটা তুলে রাখতে বলছি। কারণ এভাবে মাছ পরিষ্কার করার পর যদি গোসল না করতে পারি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি চিন্তা করতেছিলাম যে মাছ-টাছ একবারে ধুয়ে তারপরে এগুলোকে ফ্রিজে রেখে এগুলো সবকিছু পরিষ্কার করে এরপর আরকি আমি গোসলটা করব। গতকালকে রাতে থেকে আমার কি হয়েছে আমি জানি না। আসলে এত প্রচুর পরিমাণে আমার মাথা ব্যথা করছে। আসলে পুরো মাথা ব্যথা না, শুধু ডান পাশটা একদম কেমন যেন ঝিম খেয়ে আছে। মাথা ব্যথায় কোনো কিছু ভালো লাগছে না। আর দেখা যাচ্ছে কি কেমন যেন একটু বমি, বমি ভাবও হচ্ছে। তো একবার ভাবছি যে হয়তোবা আবার ঠান্ডার কোনো সমস্যা হলো কিনা। দেখা যায় হঠাৎ করে যদি গায়ে ঠান্ডা লেগে যায় তাহলেও কিন্তু এরকম সমস্যা দেখা দেয়।
আসলে ওয়েদারটা এমন হয়েছে, সকালবেলা একদম কড়া রোদ উঠে আবার বিকেলবেলা হালকা, হালকা ঠান্ডা, আবার গরম কাপড় গায়ে দিলে এই দেখা যায় খুব ঠান্ডা লাগে। আবার একটু পরেই দেখা যায় যে খুব আরকি শীত লাগে, এমন একটা অবস্থাতেই রয়েছে। তো এখানে কিন্তু আমি বড় একটা বক্সের মধ্যে মাছগুলো খুব সুন্দর করে এই তো গুছিয়ে নিচ্ছি। তো এই মাছগুলো দেখা যায় কি প্রায় ঘন্টাখানেকের পর, যেহেতু একেবারে বরফ হয়ে যাবে না, তো বক্সটা নামিয়ে চাইলে কিন্তু মাছগুলো আলাদা, আলাদা করে একটু ছুটিয়ে আরকি বরফটা ছুটিয়ে এরপর আবার রেখে দিলে তো দেখা যায় রান্না করার সময় আমার যেই কয় পিস মাছের দরকার হবে আমি সেই কয় পিস মাছ কিন্তু আলাদা করে তুলে নিতে পারবো। আর যদি বক্সটা একেবারে না নামানো হয়, এভাবে যদি আমি রেখে দেই আর যদি না ধরি, তাহলে দেখা যাবে সবগুলো মাছ একেবারে বরফ হয়ে আটকিয়ে যাবে। হয়তোবা রান্না করার সময় আবার পুরোটা বাটি আমাকে মাছগুলো ধরে আরকি ভিজিয়ে দিতে হবে। আর নয়তোবা আ সন্ধ্যার বেলা যদি আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নরমাল ফ্রিজে রেখে দেই, তাহলেও কিন্তু সকালবেলা মাছগুলো একদম একেকটা থেকে আলাদা হয়ে যাবে। তাহলে আর পানিতে ভেজানোর দরকার নাই। আর বারবার কিন্তু মাছ পানিতে ভেজালে সে মাছের কিন্তু কোনো স্বাদও থাকে না। তো চিন্তা করলাম যাই হোক, এখন আর ঘন্টাখানেক পর আমি মাছগুলো নামাবো না। যেদিন রান্না করব তার আগের দিন শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নরমাল ফ্রিজে রেখে দিলে মাছগুলো আলাদা হয়ে থাকবে আর আমি চটজলদি করে রান্না করে নিতে পারবো। তো মাছগুলো যেহেতু আমি ভালো করে ওয়াশ করি নাই, এগুলো যখন রান্না করব তো তখন আরকি ভালো করে আমি লবণ দিয়ে কেচে পরিষ্কার করে আরকি ধুয়ে নতুন করে আবার রান্না করে নিব। এখানে একটা মুরগি নিয়ে আসছিলাম, তো মুরগিটাও আরকি কেটে নিলাম। আর পাঙ্গাস মাছ কিন্তু আমি ঘষে রাখি নাই। যখন রান্না করব তখন দেখা যায় আমার একটা মাটির বাসন আছে, খুবই ধারালো। তো ওটা দিয়ে আমি যে কয় পিস রান্না করব ওই কয় পিস নামিয়ে তারপর ঘষে-টষে তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নিব উপরের চামড়াটা। তো অনেক আপুরাই আবার পাঙ্গাস মাছ খান না। তো আপনারা দয়া করে কেউ আবার অন্য কোনো মন্তব্য করবেন না যে বিথি আপু পাঙ্গাস মাছ খায়। আসলে পাঙ্গাস মাছটাও কিন্তু অনেক মজা। এটা যদি রান্না করা যায় ঠিকঠাক মতো তাহলে কিন্তু এর থেকে কোনো গন্ধও আসে না। আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, শাহজাহান খন্দকার জব হোল্ডার থেকে গতকালকে আপু কমেন্ট করেছে, ছোট আপু তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। তোমার কাজগুলো দেখি আর অবাক হয়ে ভাবি আমারও ওই বয়সে ঠিক তোমার মতোই কাজ করতাম। আজ আমি যে কোনো কারণেই পুরো শয্যাশায়ী। তাই তোমার কাজগুলো দেখি আর মনে, মনে ভাবি আমিও কি কোনোদিন আগের মতো হতে পারবো হতে পারবো না? তোমার সুস্থতা কামনা করি। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। তুমি প্রায় সময় আমার ভিডিও দেখো আর ঠিক সেম এই কমেন্টটাই করো যে তুমি শয্যাশায়ী। আসলে আপু কি বলবো, রোগ বালাই তারপরে দুঃখ কষ্ট সবকিছু কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে আসে। তবে আপু তুমি মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহকে মনে, মনে স্মরণ করো। তো আল্লাহ পাক চাইলে হয়তোবা তোমাকে সুস্থ করে দিবেন। আসলে আমরা যারা কাজের মানুষ, আর যেমন আমার কথাই আমি বলতে পারি, আমি যদি হঠাৎ একটু মাথা ব্যথা বা আমার প্রেশার লো হয়ে যায় বা যেদিন দেখি যে না কাজ করার পরিস্থিতি আমার নাই, আমি মনে হয় সেদিন পাগলের মতো হয়ে যাই যে আমার সংসারটার কি হাল অবস্থা, আমি এখানে একটা কাজ করতে পারছি না, আমার সংসারটা কে সামলাবে, কে রান্নাবান্না করবে। আমার এত কান্না পায়, আমি মনে হয় পাগলের মতো ডাক্তারের কাছে ছুটে যাই যে আমি কতক্ষণে ওষুধ খাবো আর কতক্ষণে আমি সুস্থ হব। তো সত্যি কথা যে আমরা যারা সুস্থ আছি না তারা আসলে এটা বুঝি না যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত। আসলে অসুস্থ হলে তখন হাড়ে, হাড়ে টের পাই যে অসুস্থ কি একটা জিনিস আমাদের জন্য কত বড় যে একটা বোঝা। তো আল্লাহ পাকের কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক এখনো পর্যন্ত এভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন। আর আপু তোমার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রইলো। তো আমি কিন্তু এখন রান্না করে নিচ্ছি। আর খুব ঝটপট করে রান্নাটা করছি। রান্না করার সময় কিন্তু আমি এভাবে কিচেনের যে ইউনিফর্মটা সেটা কিন্তু পরে নেই। আসলে না হলে দেখা যায় কি তেল মসলা ছিটে জামার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায়।
আজকে ভয়েসটা দিচ্ছি, যদিও খুব স্বাভাবিকভাবে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। তবে আমার কিন্তু সত্যিই অনেক খারাপ লাগছে। খুব বমি, বমি ভাব হচ্ছে আরকি। কেমন যেন লাগছে আমি নিজেই বলতে পারবো না। মনে হচ্ছে যে একদম আ কম্বল কাঁথা মুড়ি দিয়ে যদি খুব সুন্দরভাবে একটা ঘুম দিতে পারি, তাহলে হয়তোবা ভালো লাগবে। আসলে ঘুমটাও কিন্তু আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত। গত ২ দিন আগে হুট করেই হঠাৎ করে দেখলাম যে আবার রাত জাগতে হচ্ছে, ঘুম আসছে না। তো বেশিরভাগ যেদিনই রাতের বেলা আমার ঘুম হয় না, তার পরের দিনই কিন্তু এই সমস্যাটা হুট করে আমার হয়ে যায়। তখন দেখা যায় যে মেডিসিন খেয়েও কিন্তু আর ওইভাবে কাজ হয় না। তো যাই হোক স্যালাইন খেয়ে নিয়েছি কাজের ফাঁকে, ফাঁকে। এরপর আবারও দেখা যায় যে খাবার-দাবারটাও মোটামুটি ঠিক রাখছি যেন প্রেশারটা একেবারে না নেমে যায়। তো এখান থেকে কিন্তু আজকে সিম, আলু, ফুলকপি দিয়ে আমি মাছ রান্না করে নিলাম আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ রাইস কুকারে রান্না করে মোটামুটি ভালোই ফলাফল পাচ্ছি। মোটামুটি রান্নাটাও শিখে গিয়েছি। তো এখানে মসুরির ডাল ভর্তা বানাবো, বসিয়ে দিলাম। আমার সকল আপুদের সাথে আমি আমার বাগান বিলাস গাছটা শেয়ার করি। বাগান বিলাস গাছটা যে আমি কিনে নিয়ে আসছিলাম, তখন আমাদের রিয়া আপু জিজ্ঞাসা করছিল, "এটা কত টাকা দিয়ে কিনেছিলাম?" তো এটা আমি ৳১৮০ দিয়ে কিনেছিলাম। আর আমি ছিকার মধ্যে এখন আরকি এই যে হলুদগুলো ঝুলিয়ে দিয়েছি। আর দেখেন আমি বসে, বসে কিন্তু এখানে আমি বিস্কিট খেয়ে নিচ্ছি। যেহেতু পেটে একেবারেই আমি ক্ষুধা রাখতে চাচ্ছি না। যেহেতু অল্প পরিমাণে ক্ষুধা লেগে গেলেও আমার কিন্তু প্রেশারটা একেবারে নেমে যায়। তো বাংলাদেশী ব্লগার আসলে RRIZZ আইডি থেকে আপুর নামটা আমি ভুলে গিয়েছি। তো আপু আরকি কমেন্ট করেছিল, "আপু পানি ফল খেতে আমিও অনেক পছন্দ করি। মা-মেয়ে মিলে তোমার ভিডিও দেখছি। আপু আমার মেয়ে বলছে, 'মা এই আন্টি অনেক ভালো, কত সুন্দর করে কথা বলছে।' তো মামুনি তোমার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রইলো। তুমিও তোমার মায়ের আশা পূরণ করো।" তো আপু কিন্তু খুব মজার, মজার রান্না-বান্না করে। আপু ঠিক আমার মতো একা হাতেই কিন্তু হাট বাজারগুলো করে থাকে। মাঝে, মাঝে আপুর মাছের বাজার ভিডিওগুলো দেখলে তখন একদম আমার কথা মনে পড়ে যায় যে ঠিক আপুর মতো কিন্তু আমিও এইভাবে একা একাই হাট বাজারগুলো করে থাকি। তো যাই হোক আজকে এদিক থেকে আমি মুসুরির ডালের ভর্তা বানাবো। আসলে ভাজি নয়, ভর্তা নয়তো ডাল দেখা যায় একটা না একটা বাড়তি কিছু করতে হয়। আবার মাঝে, মাঝে একটা তরকারিও রান্না করে ফেলি। আবার অনেক ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো কি আর করব? এরপর চিন্তা করলাম যাই হোক একটু মসুরের ডালের ভর্তা বানিয়ে ফেলি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, সরিষার তেল, ধনিয়া পাতা সবকিছু দিয়ে এই তো মসুরের ডালটা হাতে মেখে ভর্তা বানিয়ে নিলাম। আর মামুনি তোমার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা রইলো। ভালো থেকো, মায়ের কথা শোনো, মায়ের লক্ষ্মী মেয়ে হয়ে থেকো। তো এই তো আমার কিন্তু মসুরের ডালের ভর্তা বানানো শেষ। আর আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমিও মন থেকে আমার প্রতিটা আপু এবং ভাইয়াদের জন্য দোয়া রাখছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।